বাবা শোনো, তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। কেন বললাম বুঝতে পারছি না। আমি কখনো মিথ্যা বলি না। মিথ্যাটা কি মা? আমি বলেছিলাম না, আমার ইমনকে দরকার নেই, ইমনের আমাকে দরকার। এটাই মিথ্যা। আসলে ইমনের আমাকে কোনো দরকার নেই, আমারই ওকে দরকার। জামিলুর রহমান অবাক হয়ে দেখলেন তার মেয়ে কাঁদছে। তার কাছে হঠাৎ মনে হলো বাগান ভর্তি গোলাপ ফুলের দৃশ্যটা যেমন সুন্দর, তার মেয়ের চোখ ভর্তি জলের দৃশ্যটাও তেমনি সুন্দর। গোলাপের টবগুলো কেনার জন্য তাকে টাকা খরচ করতে হয়েছে, কিন্তু মেয়ের চোখের জলের অপূর্ব দৃশ্যটির জন্য কোনো অর্থ ব্যয় করতে হয়নি। সন্ধ্যা মিলিয়ে গেছে। ঢাকা শহরের রাজপথগুলিতে হলুদ বাতি জ্বলতে শুরু করেছে। যে কোনো শহরকে সবচেয়ে কুৎসিত দেখায় সন্ধ্যাবেলা। তখন প্রকৃতি তার আলো নিভিয়ে দেয়, মানুষ তার আলো জ্বালাতে শুরু করে। প্রকৃতির শেষ আলোর স্মৃতি মাথায় থেকে যায় বলেই মানুষের আলো অসহ্য বোধ হয়। শোভন ইমনকে বলল, ল্যাম্পের আলো কি জঘন্য দেখেছিস? ইমন বলল, হুম, সব কটা ল্যাম্প ইট মেরে ভেঙে ফেলতে পারলে ভালো হতো। ইমন হাসল। শোভন ভাইয়ের কথা শুনতে তার খুব মজা লাগে। তারা বসে আছে এখন কলাবাগানের বাস স্ট্যান্ডের শিশু পার্কে। শিশুরা কেউ নেই, কখনোই থাকে না। বিচিত্র ধরনের মানুষেরা আনাগোনা করে। ঠোঁটে গাঢ় লিপস্টিক দেয়া 15-16 বছরের একটা কিশোরী কয়েকবার তাদের সামনে দিয়ে ঘুরে গেল। ইমন বলল, শোভন ভাইয়া, চলো উঠি। এই পার্কে একটা পাগল থাকে, খুবই ভয়ঙ্কর। ছুরি নিয়ে মানুষ তাড়া করে, কয়েকজনকে জখম করেছে। শোভন বলল, আমাকে করবে না। পাগলরা মানুষ খুব ভালো চেনে। ওদের সেন্স কুকুরের মতো। গন্ধ শুকে বলে দিতে পারে কার কাছে গেলে মহাবিপদের সম্ভাবনা আর কে ভালো। তোমার কাছে এলে মহাবিপদের সম্ভাবনা? অবশ্যই। পকেটে পিস্তল আছে না? যা তো, বাদাম নিয়ে আয়। পার্কে বসলেই বাদাম খেতে ইচ্ছে করে। চা খাবে? চাওয়ালাও আছে এখানে। চা খাওয়া যায়। ইমন বাদাম এবং চা নিয়ে এলো। কিশোরী মেয়েটা আবারও এসেছে। মেয়েটা দেখতে ভালো, তবে সে এরকম পিছে লেগে আছে কেন কে জানে। শোভন বলল, তুই যে আমার সঙ্গে সঙ্গে ঘুরছিস, তোর কি ভালো লাগছে? হুম। কেন ভালো লাগছে বল দেখি। ইমন চুপ করে রইল। শোভন বলল, আমার সঙ্গে সঙ্গে ঘুরতে ঘুরতে তোর ভালো লাগছে, কারণ আমি খুবই খারাপ লোক। খারাপ লোক বলেই মানুষ হিসেবে দারুণ ইন্টারেস্টিং। ফেরেশতার মতো মানুষ কখনোই ইন্টারেস্টিং হয় না। তারা সবসময় সত্যি কথা বলবে, সবসময় শুদ্ধ কাজ করবে। তাদের গা থেকে আসবে আতরের গন্ধ। ইমন বলল, মাঝে মাঝে তুমি খুব সুন্দর করে কথা বলো। খারাপ লোক বলেই কথা সুন্দর। শোভন হাত ইশারা করে মেয়েটাকে ডাকল। মেয়েটা খুব হেলাফেলা ভঙ্গি করে আসছে। খদ্দের সিপে আটকা পড়েছে। এখন অনাগ্রহের ভাব। সে ভাবছে দাম বাড়ানো যায় কিনা। শোভন বলল, তোর নাম কি? মেয়েটা বলল, নাম দিয়া দরকার কি? যা ভাগ, বড় বড় কথা, নাম দিয়া দরকার কি? মেয়েটা চলে গেল না। আর একটু এগিয়ে এসে বলল, নাম ববিতা। নকল নাম? সিনেমার নায়িকার নামে নাম। সত্যি নাম বল। জরিনা। ভাড়া কত? ছি, কেমন কথা কন? আমি কি রিক্সা যে ভাড়া কত? ভাড়া কত সেটা বল। দুজনে 100 টাকা দেবেন। এইটা ফাইনাল কথা। দর দাম নাই, আমার অত ঠেহা নাই। ইমন ভীত গলায় বলল, ভাইয়া চলো না যাই। শোভন সঙ্গে সঙ্গে বলল, চল। দুজনেই উঠে দাঁড়ালো। জরিনা বলল, আচ্ছা শুনেন, এই ভদ্রলোক, দেন 50টা টাকাই দেন। আমার কোনো রাগ নাই, আল্লাহর কিরা। শোভন রাস্তায় এসেই বেবি ট্যাক্সি দাঁড়া করালো। জরিনা সঙ্গে সঙ্গে এসেছে। খুব করুণ মুখে বেবি ট্যাক্সির দরদাম করা শুনছে।
শোভন বেবি ট্যাক্সিতে উঠেই মানিব্যাগ থেকে 50 টাকার একটা নোট বের করে মেয়েটার দিকে ছুঁড়ে মারল। ইমনের বুক ধকধক করছে। সে মোটামুটি নিশ্চিত ছিল শোভন ভাইয়া মেয়েটাকে বেবি ট্যাক্সিতে তুলে নেবে। এখনো ইমনের শরীর কাঁপছে। এখনো তার বিশ্বাস হচ্ছে না যে মেয়েটাকে তোলা হয়নি। ইমন, হুম, যত দিন যাচ্ছে তোর মায়ের মাথা তত খারাপ হচ্ছে, তাই না? হুম। এখনো সে পুরোপুরি বিশ্বাস করে আছে যে তোর বাবা তোর বিয়ের দিন ফেরত আসবে। হুম। তোর বিয়ের রাতে কেউ যদি না আসে তাহলে তো পুরো ব্রেনই নষ্ট হয়ে যাবে। ইমন কিছু বলল না। শোভন সিগারেট ধরাতে ধরাতে বলল, মস্ত ভুল করা হয়েছে। শুরুতেই বলা উচিত ছিল যে তোর বাবা মানে আমার ফুপা মারা গেছেন। তাহলে এই সমস্যা হতো না। ফুপু আর অপেক্ষা করে থাকতো না। তোর মায়ের লাইফ এমন বেড়াচাড়া হয়ে যেত না। এখনো সময় আছে, বুঝলি ইমন? কি সময় আছে? ফুপুকে বল যে আসল খবর পাওয়া গেছে। ফুপা মারা গিয়েছিলেন। রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। থানায় রেকর্ডে নাম পাওয়া গেছে। এই প্রসঙ্গটা ইমনের ভালো লাগছে না। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আমরা যাচ্ছি কোথায়? গোরান যাচ্ছি। সেখানে কি? আব্দুল কুদ্দুস ব্যাপারীর খোঁজ পেয়েছি। গোরানের এক বাড়িতে ঘাপটি মেরে আছে। আজ তাকে শিক্ষা দেব। ইমন ভীত গলায় বলল, কি শিক্ষা দেবে? শোভন হাসি মুখে বলল, তুই কি ভাবছিস গুলি করে মেরে ফেলবো? আরে ধুর, জাস্ট ভয় দেখাবো। কানে ধরে উঠবোস করাবো। পায়ের জুতা চাটতে বলবো। দেখিস কেমন করে জুতা চেটে চেটে পরিষ্কার করে। লুঙ্গি খুলিয়ে পাছায় লাথি দেব। তুই খুব মজা পাবি। ভয়ে আধমরা হয়ে যাওয়া মানুষের কাণ্ড কারখানা দেখার মধ্যে খুব আনন্দ আছে। শোভন হাসছে। আব্দুল কুদ্দুস ব্যাপারীর বাড়িটা টিনের। বাড়ির সামনে গ্রামের ঘরবাড়ির মতো গাছপালা। কলা গাছও আছে। জঙ্গলার মতো হয়ে আছে। বাড়ির সামনে গেট আছে। গেটে সাইনবোর্ডে লেখা, ময়না মিয়া হোমিওপ্যাথি, গোল্ড মেডালিস্ট। ইমন বলল, এই বাড়ি? শোভন বলল, হ্যাঁ। তারা গেট খুলে উঠোনে ঢুকল। শোভন ডাকল, কুদ্দুস ভাই, ও কুদ্দুস ভাই। 50-এর মতো বয়সের এক লোক বের হয়ে এলো। গায়ে চাদর, মাথার চুল কাঁচা পাকা, চোখে মোটা ফ্রেমের চশমা। কুদ্দুস পান খাচ্ছিল। মুখ ভর্তি পান তার। ঠোঁট লাল হয়ে আছে। কুদ্দুস বিস্মিত গলায় বলল, কে? শোভন হাসি মুখে বলল, ভালো করে দেখুন তো চিনতে পারেন কিনা। আপনি আমার কাছে একবার একটা পিস্তল বিক্রি করেছিলেন। ওই পিস্তলটি নিয়ে এসেছি। কুদ্দুসের মুখ হা হয়ে গেল। সে তাকালো ঘরের খোলা দরজার দিকে। শোভন আরেকটু এগিয়ে গেল। কুদ্দুস কিছু বলছে না। তার মুখ দিয়ে পানের রস গড়িয়ে পড়ছে। সে মুখ বন্ধ করতে ভুলে গেছে। ইমন পরপর 2বার গুলির শব্দ শুনল। সে দেখছে কুদ্দুস নামের মানুষটা দরজার কাছে কাতুলি পাকিয়ে পড়ে গেছে। খোলা দরজায় লাল ফ্রক পরা বাচ্চা একটা মেয়েকে দেখা যাচ্ছে। টিনের বাড়িটার বারান্দা রক্তে ভেসে যাচ্ছে। ফ্রক পরা বাচ্চা মেয়েটা চিৎকার করছে। কুদ্দুস হামাগুড়ি দিয়ে দরজার দিকে যাবার চেষ্টা করছে। কে যেন খুব শক্ত করে ইমনের হাত ধরেছে। ইমনকে টেনে গেট থেকে বের করে নিয়ে যাচ্ছে। কে? কে তাকে টেনে গেট থেকে বের করছে? ছোট চাচা? ছোট চাচা এখানে আসবেন কিভাবে? শোভন ভাইয়া কোথায়? শোভন ভাইয়া, ও শোভন ভাইয়া। ইমন হাঁটতে পারছে না। রাস্তা খুব উঁচু নিচু মনে হচ্ছে। বমি আসছে। ইমন বমি করতে শুরু করলো। কে যেন তাকে টেনে বেবি ট্যাক্সিতে তুলছে। কে? ছোট চাচা? ছোট চাচা, তুমি আমাকে শক্ত করে ধরে থাকো। আমি মরে যাচ্ছি। পুকুরে সাঁতার কাটার সময় তুমি আমাকে যেমন শক্ত করে ধরে রেখেছিলে, ঠিক সেইভাবে ধরে থেকো। এত ঠান্ডা লাগছে কেন? ইমন, এই ইমন। ইমন তাকালো। তাকে ধরে শোভন বসে আছে। কিন্তু সে শোভনকে চিনতে পারল না। ইমন ভীত গলায় বলল, কে? কে আপনি?
তোকে বাসায় রেখে আসি। এরকম করছিস কেন? পানি খাবি? হ্যাঁ, হ্যাঁ, পানি খাবো। বেবি ট্যাক্সিওয়ালা বলল, ওনার কি হয়েছে? শোভন বলল, জানি না, মাথায় পানি ঢালেন তো। শোভন বেবি ট্যাক্সি থামিয়ে ইমনকে নিয়ে নামলো। এক বেবিতে করে যাওয়া যাবে না, বেবি বদলাতে হবে। ইমনকে পানি খাওয়ানো দরকার। খুবই আশ্চর্যের ব্যাপার যে ইমন তাকে চিনতেই পারছে না। ইমন, এই ইমন। জি? বেশি খারাপ লাগছে? না। চল বাসায় যাই। বাসায় যাব না, আপনি দয়া করে আমাকে ছোট চাচার কাছে নিয়ে যান। দরজা খুলে দিলেন সুরাইয়া। ইমন দরজা ধরে একা দাঁড়িয়ে আছে। সুরাইয়া আতঙ্কিত গলায় বললেন, ইমন, তোর কি হয়েছে? তুই এইভাবে তাকাচ্ছিস কেন? ইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের দিকে এবং মাকে চিনতে পারল না। ইমন হাউমাউ করে কেঁদে উঠল। সুরাইয়া ইমনকে ধরতে গেলেন। ধরার আগেই সে মেঝেতে পড়ে গেল। সে হামাগুড়ি দিয়ে এগুবার চেষ্টা করছে। সুরাইয়া তীক্ষ্ণ ও তীব্র গলায় বললেন, কি হয়েছে? আমার ইমনের কি হয়েছে? মানুষের জীবন কি চক্রের মতো, তাই না? চক্রের কোনো শুরু নেই, শেষ নেই। মানব জীবনও তাই। রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে। শুরু নেই, শেষ নেই, চক্র ঘুরছে, শুধুই ঘুরছে। বিচিত্র চক্রের কথা ভাবতে ভাবতে সুরাইয়ার চোখে পানি এসে গেল। তিনি শাড়ির আঁচলে চোখ মুছলেন। আজকে তার জীবনের আনন্দময় একটি দিন। তিনি চোখের সামনে জীবনের রহস্যময় চক্র দেখতে পাচ্ছেন। এই ব্যাপারটা এতদিন তার চোখে পড়েনি কেন? তিনি বারান্দায় বসে আছেন। দেয়ালে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। অনেক দিন আগে তার শাশুড়ি আকলিমা বেগম ঠিক এভাবেই বসতেন এবং এই জায়গাতেই বসতেন। তিনিও কি রহস্যময় জীবনচক্রের কথা ভাবতেন? তিনিও কি তার মতোই কাঁদতেন? কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে চোখ মুছতেন। সুরাইয়ার জীবনের একটা অংশ আজ শেষ হয়ে যাচ্ছে। তিনি যেখানে শেষ করেছেন, মিতু ঠিক সেখান থেকে শুরু করছে। মিতু আজ তার ছেলের বউ। এমন একটা আশ্চর্য মেয়ে তার এত কাছে ছিল, আর তিনি তা লক্ষ্যই করেননি। তিনি এত বোকা কেন? এই মেয়েটা তার ছেলেকে রক্ষা করবে। কোনো অমঙ্গল আর কোনো দিন ইমনকে স্পর্শ করতে পারবে না। তার শোবার ঘরে মিতু এবং ইমনের বাসর হচ্ছে। একদিন এই খাটে তিনি এবং ইমনের বাবা ঘুমোতে এসেছিলেন। সুরাইয়া ভয়ে ছিলেন অস্থির। প্রায় অচেনা একটা ছেলে। তিনি চোখ তুলে পর্যন্ত তাকাতে পারছিলেন না। ইমনের বাবা বললেন, সুরাইয়া, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? তিনি চমকে উঠে বললেন, না তো। এবং লক্ষ্য করলেন তার সমস্ত ভয় কেটে গেছে। মিতু যে ভালোবাসা দিয়ে আজ তার ছেলের চারদিকে দেয়াল তুলেছে, একদিন তিনিও তার স্বামীর চারদিকে দেয়াল তুলেছিলেন। তার দেয়াল হয়তো তেমন কঠিন ছিল না। দেয়ালের কোনো দুর্বল অংশ দিয়ে অমঙ্গল এসে ঢুকেছিল। ইমনের ক্ষেত্রে তা হবে না। মিতুর কঠিন দেয়াল ভেঙে কোনো অমঙ্গল আসতে পারবে না। তিনি যা পারেননি, এই মেয়ে তা পারবে। এই মেয়ে তার মতো না। এই মেয়ে কঠিন একটা মেয়ে। সুরাইয়া আবারও চোখ মুছলেন। সারা জীবন তিনি অপেক্ষা করেছেন। ইমনের বাবার জন্য অপেক্ষা। মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষটা ফিরে আসবে। ইমনের বিয়ের রাতে ফিরে আসবে। আজ সেই রহস্যময় রাত। কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে মানুষটা আসবে না। এলে ভালো হতো, অনেক গল্প করা যেত। তুমি তো ছিলে না। ইমনের উপর দিয়ে কি যে বিপদ গেল। ওর কি যেন হয়েছিল, কাউকে চিনতে পারে না, কাউকে না। শুধু যখন মিতু এসে বলল, তুই এরকম করছিস কেন, বল তো আমি কে? ইমন তখন শুধু বলল, মিতু। মিতুর সঙ্গে ইমনের বিয়ে দিয়েছি। আর আমি আজ সকালে মিতুকে বলে দিয়েছি, শোনো বৌমা, তুমি ইমনকে তুই তুই করবে না, শুনতে খুবই বিশ্রী লাগে। মিতু হেসে বলেছে, আচ্ছা। কিন্তু আমার ধারণা কি জানো? আমার ধারণা আমার আড়ালে ওরা একজন আরেকজনকে তুই তুই করেই বলবে। আচ্ছা বলুক, আমি তো আর শুনছি না। রাত বাড়ছে। সুরাইয়া বসেই আছেন। মাঝখানে একবার মিতু এসে বলল, ফুপু বসে আছেন কেন, ঘুমোতে যান। তিনি বলেছেন, যাচ্ছি মা।
আমাকে নিয়ে ভেবো না, তোমরা গল্প করো, সারা রাত জেগে মজা করে গল্প করো। মিতু বলল, চা খাবেন ফুপু? ও চা খেতে চাচ্ছে, ওর জন্য চা বানাবো। আপনাকে এক কাপ দেই? দাও। বিয়ের পরেও মেয়েটা তাকে ফুপু ডাকছে। আচ্ছা ডাকুক, কিচ্ছু হবে না। মিতু তাকে চা দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে তার শরীর কেঁপে উঠল। কি আশ্চর্য কাণ্ড! তাদের যখন বাসর হলো, তিনিও তো এই রাতে চা বানিয়ে এনেছিলেন। মানুষটা চা খেতে চাইল, তিনি চা বানালেন। তার শাশুড়ির জন্য এক কাপ নিয়ে গেলেন। আকলিমা বেগম খুব রাগ করলেন। বাসর ঘর থেকে বের হলে কেন মা? বাসর থেকে বের হবার নিয়ম নেই। তাই তো, মিতু বের হলো কেন? বাসর রাতের মতো আশ্চর্য একটা রাতের একটা মুহূর্ত নষ্ট করা ঠিক না। সুরাইয়া চায়ের কাপে চুমুক দিলেন। আহা, মেয়েটা বড় ভালো চা বানিয়েছে, খেতে ভালো লাগছে। চা খাবার মাঝখানে অদ্ভুত একটা ঘটনা ঘটল। কলিং বেল বেজে উঠল। সুরাইয়ার হাত পা জমে গেল। মানুষটা কি এসেছে, নাকি তিনি ভুল শুনছেন? না, ভুল তো শুনছেন না। এই তো, আবারও বেল বাজল। সুরাইয়া ধরা গলায় ডাকলেন, ইমন, ও ইমন। উঠে দাঁড়ানোর শক্তি তার নেই, দরজা খোলার শক্তিও নেই। দরজা খুলে যদি দেখেন চারদিক ফাঁকা। তিনি তাকিয়ে আছেন উঠানের দিকে। শুল্কপক্ষ বলে উঠোনে চাঁদের আলো এসে পড়েছে। আচ্ছা, তার বিয়ের রাতেও কি শুল্কাপক্ষ ছিল? উঠোনে চাঁদের আলো ছিল? তিনি মনে করতে পারছেন না। তার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বনাশী ঘণ্টা বেজেই যাচ্ছে। কে এসেছে? কে? সুপ্রিয় শ্রোতা, অপেক্ষা উপন্যাসটি এখানে এই পর্বের মাধ্যমে শেষ হলো। আপনাদের কি ধারণা, কে কলিং বেল বাজাচ্ছিল? ইমনের বাবা নাকি অন্য কেউ? সত্যি সত্যি যদি ইমনের বাবা ফিরে আসতো, তাহলে কিন্তু সুরাইয়ার সাথে সাথে আমাদেরও অপেক্ষার অবসান ঘটতো। লেখক হুমায়ুন আহমেদ কে এসেছিল এইটুকু জানার তীব্র আকাঙ্ক্ষা আমাদের মনে গেঁথে রেখে দিয়ে অপেক্ষা উপন্যাসটি শেষ করেছেন। আমি তো অপেক্ষা উপন্যাসের প্রতিটি চরিত্র খুবই উপভোগ করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো উপন্যাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের পছন্দের কোনো বই, উপন্যাস বা গল্প থাকলে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব ভয়েস দেওয়ার। আল্লাহ হাফেজ।